দর্শন বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীরা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের বিশেষ অনলাইন ক্লাসে। তোমরা অবগত আছো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের স্বাভাবিক ক্লাস কার্যক্রম করোনা মহামারীর কারণে বন্ধ হয়ে যাওয়ার পরও ঢাকা কলেজ কর্তৃপক্ষ তোমাদের সুবিধার্থে ক্লাসকে পৌঁছে দিয়েছে তোমাদের কাছে বিশেষ অনলাইন ক্লাস নেওয়ার মাধ্যমে। একই সাথে সরকারি নির্দেশ মোতাবেক নিশ্চয়ই তোমরা বাসায় রয়েছো এবং তোমাদের স্বাভাবিক পড়াশোনা যেন কোনোভাবে ব্যাহত না হয় সেজন্য আশা করি তোমরা নিয়মিত তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ। তো আর কথা না বেরিয়ে চলো আমরা চলে যাই আমাদের আজকের বিশেষ অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মাস্টার্স শেষ পর্বের কোর্স নাম্বার 50001 নম্বর কোর্স অর্থাৎ প্র্যাকটিক্যাল এথিক্স বা ব্যবহারিক নীতিবিদ্যা বিষয়ে আলোচনা করব। আর যথারীতি আজকের আলোচনায় কোর্স শিক্ষক হিসেবে তোমাদের সাথে রয়েছে আমি জিনান বিনতে জামান, সহকারী অধ্যাপক দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ইতোপূর্বে আমরা কিন্তু এই ব্যবহারিক নীতিবিদ্যা বিষয়টির উপরে, এই কোর্সটির উপরে বেশ কিছু ক্লাস করেছি এবং আমরা জানতে পেরেছি ব্যবহারিক নীতিবিদ্যায় তোমাদের এই বছর যে কোর্সটি তোমরা পড়ছো সেই কোর্সটি একটি টেক্সট বেসিস কোর্স, অর্থাৎ একটি নির্দিষ্ট পাঠ্য বইকে অনুসরণ করে তোমরা এই কোর্সটিকে সম্পন্ন করতে চলেছো। আর সেই পাঠ্য বইটি হচ্ছে বিশিষ্ট সমকালীন দার্শনিক পিটার সিঙ্গারের প্র্যাকটিক্যাল এথিক্স এই গ্রন্থটি। এই প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থটির বাংলাও অনুবাদ করা হয়েছে, যা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর প্রদীপ কুমার রয় স্যার। এই বইটি ব্যবহারিক নীতিবিদ্যা নামে তোমাদের জন্য অনুবাদ করেছেন। নিশ্চয়ই তোমাদের কাছে বই দুটি সংগ্রহে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে পিটার সিঙ্গার রচিত প্র্যাকটিক্যাল এথিক্স বা ব্যবহারিক নীতিবিদ্যা বইটি রয়েছে, এই বইটির আলোচনায় আমরা কিন্তু ইতোমধ্যে প্রথম অধ্যায়টি আলোচনা করে ফেলেছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে, তারপরও আরেকবার মনে করিয়ে দিতে চাই। আমরা কিন্তু প্রথম অধ্যায়ের আলোচনায় দেখতে পেয়েছিলাম পিটার সিঙ্গার পূর্ববর্তী নীতিবিদ্যা সম্পর্কে পূর্ববর্তী যে ধ্যান ধারণাগুলো রয়েছে সেগুলোকে একটু ঢেলে সাজিয়ে নতুন আঙ্গিকে তার নিজের মতো করে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি মূলত ব্যবহারিক দিকটিকে, নীতিবিদ্যার যে ব্যবহারিক বা প্রায়োগিক যে দিকটি রয়েছে তাকে গুরুত্ব দিয়ে তার আলোচনায় এনেছেন এবং সেই আলোচনার ধারাবাহিকতায় আমরা কিন্তু প্রথম অধ্যায়টিতে দেখেছিলাম যে পিটার সিঙ্গার উপযোগবাদী যে নীতি রয়েছে সেই নীতিটিকে সমর্থন করে একটি সার্বিক মতাদর্শ দাঁড় করানোর চেষ্টা করেছেন। বলা বাহুল্য, পিটার সিঙ্গার কিন্তু নৈতিকতাকে বাস্তবিক প্রেক্ষাপটে প্রয়োগের ক্ষেত্রে বেশি গুরুত্ব আরোপ করেছেন। পিটার সিঙ্গারের এই গ্রন্থটির প্রথম অধ্যায়টির আলোচনা শেষে আমরা দ্বিতীয় অধ্যায়ের আলোচনা করছিলাম। আমাদের এই চলমান আলোচনায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের আলোচনায় আমরা দেখেছিলাম পিটার সিঙ্গার আলোচনা করেছেন লিঙ্গগত বৈষম্য নিয়ে। তিনি আলোচনা করেছেন মানুষের যে বিভিন্ন ধরনের অসাম্যগুলো দেখা যায় সেই অসাম্যগুলোকে নিয়ে। এক্ষেত্রে তিনি স্বাভাবিকভাবে কিছুক্ষণ আগে আমরা যেটা বললাম লিঙ্গগত বৈষম্য নিয়ে আলোচনা করেছেন, তিনি আলোচনা করেছেন বর্ণবাদ নিয়ে। পিটার সিঙ্গারের এই আলোচনায় আমরা কিন্তু বিভিন্ন ধরনের দার্শনিক এবং সামাজিক এমনকি রাজনৈতিক প্রেক্ষাপটের একটি প্রতিফলনও দেখতে পাই। মানুষের দৃষ্টিভঙ্গিগত যে পরিবর্তনগুলো এসেছে সেগুলো সম্বন্ধেও আমরা কিছুটা জানতে পারি। কিন্তু সার্বিক বিচারে আসলেই কি পরিবর্তন এসেছে? পিটার সিঙ্গারের ভাষ্য মতে আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে আমরা মানুষের সমতা প্রতিষ্ঠার জন্য বর্তমান সময় আন্দোলন করে আসছি। আমরা বলছি যে সকল মানুষ সমান, সবার সমান অধিকার পেতে হবে। বিশেষ করে কল্যাণমূলক রাষ্ট্রগুলোতে আমরা কিন্তু অনেকটাই এখন এগিয়ে গিয়েছি। মানুষের অধিকার বা মানুষের সাথে সাথে অন্যান্য পরিবেশ প্রকৃতির অন্যান্য প্রাণীদের অধিকারের বিষয়ে আমরা সমানভাবে গুরুত্ব দেওয়ার ব্যাপারে অনেকটাই এগিয়ে গিয়েছি। তারপরও দেখা যাচ্ছে মানুষে অসাম্য, এমনকি প্রকৃতির অন্যান্য কম্পোনেন্টস যেগুলো রয়েছে, উপাদান যেগুলো রয়েছে, তাদের সাথে উচ্চতর সৃষ্টি মানুষের একটা পার্থক্য বা একটি বৈষম্যমূলক আচরণ কিন্তু দেখাই যাচ্ছে। পিটার সিঙ্গার এই বৈষম্যগুলো আলোচনার
প্রেক্ষিতে তার যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে সমতা এবং এর ভিত্তি, এই শীর্ষক অধ্যায়টিতে সবশেষ যে বিষয়টি আলোচনা করেছেন সেটি আমাদের আজকের আলোচ্য বিষয়। চলো আমরা দেখে নিই আমাদের আজকের আলোচ্য বিষয় কি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের আজকের আলোচ্যের বিষয় স্বার্থের সমবিবেচনার নীতি প্রসঙ্গে পিটার সিঙ্গার বা প্রিন্সিপালস অফ ইকুয়ালিটি, পিটার সিঙ্গারস ভিউ। স্বার্থের সমবিবেচনার নীতিটি কি? এটি যদি আমরা খুব সাদা চোখে সহজ ভাষায় ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা দেখতে পাই স্বার্থের সমবিবেচনার নীতি হচ্ছে মূলত মানুষে মানুষে বৈষম্যহীনতার নীতি, সমতার নীতি। শুধু মানুষে মানুষে কেন বলছি, সকল সৃষ্টির মধ্যে বা পরিবেশের প্রতিবেশের সকল উপাদানের মধ্যে বৈষম্যহীনতার নীতিটিকেই সাদা চোখে পিটার সিঙ্গার সমতা নীতি বা স্বার্থের সমবিবেচনার নীতি হিসাবে উল্লেখ করে একে ব্যাখ্যা করার একটি প্রচেষ্টা করেছেন। কিন্তু এই বিষয়টি আমরা যতটা সহজে বললাম সেই বাস্তব প্রেক্ষাপটটি কিন্তু ততটা সহজ সাধ্য নয়। কেন নয়? কেননা আমরা খুব স্বাভাবিকভাবেই জানি সৃষ্টি জগতে বিভিন্ন ধরনের বৈষম্য বিরাজমান রয়েছে। এই বৈষম্যগুলো কখনো জন্মগত, কখনো দৈশিক, কখনো বা কালিক। এই যে বৈষম্যগুলো রয়েছে সেই বৈষম্যগুলো কিছুটা মানব সৃষ্টও বটে। এই যে মানব সৃষ্ট বা প্রাকৃতিক যে বৈষম্যগুলো রয়েছে সেগুলোকে নিরসন করে সমতা প্রতিষ্ঠা করা খুব সহজ বিষয় কিন্তু নয়। এই জন্য পিটার সিঙ্গার তার পূর্ববর্তী যে মতগুলো রয়েছে সেই মতগুলোকে একটু বিবেচনা করার চেষ্টা করেন এবং এর আলোকেই তিনি একটি স্বার্থের সমবিবেচনার নীতি নামে সমতামূলক বা সাম্যমূলক একটি নীতি আমাদের সামনে উপস্থাপন করেছেন। পিটার সিঙ্গারের এই যে ধ্যান ধারণা, এই যে আলোচনা, একে যদি আমরা বিস্তৃতভাবে দেখতে চাই তাহলে দেখা যাচ্ছে পিটার সিঙ্গার প্রথমেই স্বার্থের সমবিবেচনার নীতি আলোচনা করতে গিয়ে কিছুটা নেতিবাচকতার আশ্রয় নিয়েছেন, পরে ইতিবাচকতার আশ্রয় নিয়েছেন। বা খুব সহজ ভাষায় বললে আমরা বলতে পারি স্বার্থের সমবিবেচনার নীতিটিকে ব্যাখ্যা করতে গিয়ে পিটার সিঙ্গার একে দুভাবে বা দু দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছেন। প্রথমত নেতিবাচকভাবে পিটার সিঙ্গার দেখিয়েছেন স্বার্থের সমবিবেচনার নীতি নিয়ে বিভিন্ন যে মতবাদগুলো রয়েছে সেই মতবাদগুলো বা সমতার নীতি সংক্রান্ত যে মতবাদগুলো রয়েছে সেসবের অসারতা সম্পর্কে। আর এই অসারতা আলোচনা করতে গিয়ে তিনি প্রথমেই সমতার তাত্ত্বিক যে আলোচকগণ রয়েছেন বা সমতাকে তত্ত্বগত ভিত্তির উপর দাঁড় করানোর যে প্রচেষ্টা দেখা যায় তাকে সমালোচনা করেছেন। এরপর তিনি তার পূর্ববর্তী দার্শনিক জন রলসকে সমালোচনা করেন। এই সমালোচনার পরে বরঞ্চ বলা যায় এই সমালোচনার ভিত্তির উপর দাঁড় করেই কিন্তু পিটার সিঙ্গার তার নিজস্ব যে মতটি রয়েছে স্বার্থের সমবিবেচনা নীতি তাকে সম্পূর্ণরূপে নিজের মতো করে আমাদের সামনে উপস্থাপন করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বিষয়টি বুঝতে পারলাম পিটার সিঙ্গারের স্বার্থের সমবিবেচনার নীতি আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের দেখতে হবে পিটার সিঙ্গারের মতে পূর্ববর্তী যে নীতিগুলো রয়েছে তার সমালোচনাকে, এবং পরবর্তীতে পিটার সিঙ্গারের সম্পূর্ণ নতুন বা সংশ্লেষক যে ব্যাখ্যা আমরা পাই সমবিবেচনার নীতি সম্বন্ধে সে বিষয়টিকে। প্রিয় শিক্ষার্থীরা, পিটার সিঙ্গার তার আলোচনার স্বার্থে আমাদের সামনে বলেন আমরা যদি নীতিবিদ্যার ইতিহাসটিকে ঘাঁটি বা নীতিবিদ্যার ইতিহাসের ধারাবাহিকতার পারম্পর্যকে যদি আমরা আলোচনা করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই একবিংশ শতাব্দী দাঁড়িয়ে আমরা জানি যে পিটার সিঙ্গারের যে প্র্যাকটিক্যাল এথিক্স বইটি আছে তা লেখা হয়েছিল বিংশ শতাব্দীর শেষ ভাগে। তো বিংশ শতাব্দী বা বর্তমান সময়ে দাঁড়িয়েও যদি আমরা পিটার সিঙ্গারের মতকে আলোচনা করি তাহলে কিন্তু সিঙ্গারকে আমাদের সমর্থনই করতে হয়, কেননা এখনো কিন্তু নানা রকম অসাম্য সমাজে বিদ্যমান। যদিও বা কৃপা হত্যা বা গর্ভপাত কিংবা যৌন শিক্ষা এই ধরনের বিষয়গুলো নিয়ে বিভিন্ন দার্শনিকদের মধ্যে
বা সামাজিক বিভিন্ন ব্যক্তিত্বদের মধ্যে, বিশেষ করে আমি বলবো পাশ্চাত্যের দেশগুলোর দৃষ্টিভঙ্গি অনেকটাই কিন্তু এখন উদারতার মুখ দেখেছে। অর্থাৎ অনেকেই কিন্তু এখন এই ব্যাপারগুলিকে অনেক সহজে মেনে নিচ্ছেন। জন্ম নিয়ন্ত্রণ, গর্ভপাত বা কৃপা হত্যা, আত্মহত্যা, এই বিষয়গুলোকে অনেকেই ইতিবাচকতার সাথে ব্যাখ্যা করার প্রচেষ্টা করেন। কিন্তু সিঙ্গার বলেন এই বিষয়গুলো যেসব অঞ্চলে মেনে নেওয়া হয়েছে বা এই বিষয়গুলোকে যেসব অঞ্চলে অনেকটা নৈতিক ভিত্তির উপরে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে, সেসব অঞ্চলেই কিন্তু রক্ষণশীল সমাজ কিংবা সমাজে প্রভাব বিস্তারকারী যেই ক্লাস রয়েছে, প্রিভিলেজড ক্লাস, তারা কিন্তু একে সমর্থন করছেন না। কখনো ধর্মের দোহাই দিয়ে, কখনো বা সামাজিকতার দোহাই দিয়ে এর বিভিন্ন ধরনের বিরোধিতা দেখা হচ্ছে। যেমন মনে করি আমরা গর্ভপাতের বিষয়টি যদি ধরি, গর্ভপাতকে ইউরোপের বিভিন্ন দেশে এখন কিন্তু বৈধ হিসেবে দেখা হলেও রক্ষণশীল ইউরোপীয়রা এখনো গর্ভপাতকে সহজভাবে মেনে নিতে পারেননি। তারা কিন্তু গর্ভপাতকে নানাভাবে রিফিউট করছেন বা গর্ভপাতের বিরোধিতা করে যাচ্ছেন। বিশেষ করে ইংল্যান্ডের পার্সপেক্টিভেও যদি আমরা দেখি, ইংল্যান্ডের পরিপ্রেক্ষিতেও কিন্তু গর্ভপাতকে এখন সবাই সহজে মেনে নিতে পারেন না, যদিও আইনগতভাবে গর্ভপাতের কিছুটা আইনসিদ্ধতা রয়েছে। তাহলে কি দেখা যাচ্ছে? আমরা অনেকটাই প্রগতিশীলতার মোড়কে পুরাতন ধ্যান ধারণাকেই কিন্তু আঁকড়ে রয়েছি। অর্থাৎ আমরা পুরোপুরিভাবে এই যে আমাদের নৈতিকতা সংক্রান্ত বা অসাম্য বৈষম্য সংক্রান্ত যে ধ্যান ধারণাগুলো রয়েছে, তা থেকে বেরিয়ে আসতে পারিনি। পিটার সিঙ্গারের আলোকটি সেখানে উনি নিক্ষেপ করেন, প্রক্ষেপণ করেন। তিনি দেখানোর চেষ্টা করেছেন এই ধরনের ইস্যুগুলোতে, যেমন গর্ভপাত, জন্ম নিয়ন্ত্রণ, কৃপা হত্যা, আত্মহত্যা, এই ধরনের ইস্যুগুলোতে যদিও কিছুটা পরিবর্তন এসেছে, বরং বলা যায় অনেক ক্ষেত্রে নাটকীয় কিছু পরিবর্তন এসেছে, তারপরেও লিঙ্গগত বৈষম্য কিংবা জাতিগত বৈষম্য, বর্ণবাদ, এসব ক্ষেত্রে কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তনটি সাধিত হয়নি। বা আরো যদি সহজভাবে বলি, নৈতিক ক্ষেত্রে যে প্রগতির প্রয়োজন এসব ক্ষেত্রে দরকার ছিল, সেটি কিন্তু অনেকাংশেই অনুপস্থিত। তাহলে দেখা যাচ্ছে যারা তাত্ত্বিক ভিত্তিতে বা সমতাকে একটি তত্ত্বগত বিষয় বলে উল্লেখ করার চেষ্টা করেন, তারা কিন্তু এর বাস্তবিক দিকটিকে ততটা প্রমাণ করতে সমর্থ হচ্ছেন না। আর নীতিবিদ্যার অসারতা সেখানেই যদি তাকে আমরা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে না পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো, তারপরও তোমাদের কাছে বারবার বলা হয়ে থাকে নীতিবিদ্যা বা নৈতিকতা কি। নৈতিকতা হচ্ছে আমাদের আচরণের মানদণ্ড নিয়ে আলোচনামূলক একটি বিষয়। অর্থাৎ আমাদের কোনটি ভালো আমাদের আচরণের, কোনটি মন্দ, তাকে আমরা যখন একটি স্ট্যান্ডার্ড বা আদর্শের আলোকে বিবেচনা করি, তখনই কিন্তু তার নৈতিকতার বিষয় হয়ে দাঁড়ায়। আচরণ বিষয়টি কি? আচরণ বিষয়টি একান্তই ব্যবহারিক একটি বিষয়, খুব প্র্যাকটিক্যাল একটি বিষয়। সে কারণে আচরণের সাথে সম্পর্কিত যে বিষয় অর্থাৎ নৈতিকতা, এর যদি আমি বাস্তব প্রতিফলন না দেখাতে পারি, তাহলে কিন্তু পুরো মতবাদটি একটি অসারতায় পরিণত হচ্ছে। এই কারণে পিটার সিঙ্গার তাত্ত্বিক যে মতবাদীরা রয়েছেন সমতা সংক্রান্ত, তাদের সমর্থন করেন না, বরঞ্চ তাদের সমালোচনাই করেছেন। এই প্রসঙ্গে তিনি বর্ণবাদ নিয়ে যুক্তরাষ্ট্রের অধ্যাপক আইজ্যাক যে বর্ণবাদী তত্ত্বের বিরুদ্ধে যে মতবাদটি দাঁড়ানোর চেষ্টা করেন, যে তাত্ত্বিক মতবাদটি ধারণার চেষ্টা করেন, যেখানে আইজ্যাক বলেছেন আসলে লিঙ্গগত বর্ণবাদী যে বৈষম্যটা দেখা যায় সেটি প্রকৃতি প্রদত্ত, অর্থাৎ কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গদের চেয়ে বৌদ্ধিকভাবে দুর্বল। সেই বিষয়টির উদাহরণ টেনে এনেই কিন্তু পিটার সিঙ্গার বলেছেন। এই অধ্যায়ে তিনি যদিও এর বিস্তারিত আলোচনা করেছেন, এবং এই উদাহরণটি টেনে তিনি পরবর্তীতে বলেছেন যে তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বৈষম্যকে নিরসন করা যাচ্ছে না, বা সমতা নির্ধারণের জন্য তত্ত্বগত যে ধ্যান ধারণা তা আসলে প্রযোজ্য নয়। এই গেল পিটার সিঙ্গারের তত্ত্বগত দিকটির, অর্থাৎ সমতা সংক্রান্ত যে তাত্ত্বিক মতবাদ রয়েছে তার সমালোচনামূলক দিকটি। এরপর আমরা যে বিষয়টি দেখতে পাই সেটি হচ্ছে
পিটার সিঙ্গার তার পূর্ববর্তী প্রভাবশালী দার্শনিক জন রলসের থিওরি অফ জাস্টিস গ্রন্থে যেই প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি বা সমতার নীতি রয়েছে তার সমালোচনা করেন। জন রলসের থিওরিটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের এই আলোচনা প্রসঙ্গে শুধু নয় বরঞ্চ সার্বিক আলোচনার জন্য জন রলসের সমতার নীতিটি জানা আমাদের জন্য জরুরি। প্রিয় শিক্ষার্থীরা, জন রলস সমকালীন দর্শনের একজন অত্যন্ত প্রভাবশালী দার্শনিক, যিনি তার থিওরি অফ জাস্টিস নামক যুগান্তকারী গ্রন্থটিতে দেখিয়েছেন সমতা বা বৈষম্যহীনতার যে নীতি রয়েছে মানুষের মধ্যে, সেই নীতিটি সম্পূর্ণভাবে নৈতিক ব্যক্তিত্বের উপরে নির্ভরশীল। রলস বলতে চান সমতার নীতিকে প্রতিষ্ঠা করতে গেলে প্রথমত ব্যক্তিকে নৈতিক মানুষ হিসাবে আমাদের মূল্যায়ন করতে জানতে হবে। এখন স্বভাবত প্রশ্ন আসে, নৈতিক ব্যক্তিত্ব বিষয়টি কি? রলসের মতে নৈতিক ব্যক্তিত্ব বিষয়টি হচ্ছে একটি গুণ এবং একে তিনি পরিবৃত্তীয় গুণ হিসাবে উল্লেখ করেছেন। পরিবৃত্তীয় গুণ বলতে আমরা যে বিষয়টি বুঝি, পরিবৃত্তীয় একটি বৃত্তের অভ্যন্তরস্থ যে বিভিন্ন বিন্দুগুলো রয়েছে, যে বিভিন্ন অবস্থানগুলো রয়েছে, তাদের সকলের উপরে এই বৃত্তটির গুণ সমানভাবে প্রযোজ্য, সেটিকেই পরিবৃত্তীয় গুণাবলী বলে আমরা উল্লেখ করতে পারি। এই যে পরিবৃত্তীয় গুণাবলী রয়েছে, একে জন রলস নৈতিকতার ক্ষেত্রে প্রয়োগ করে বলেন মানুষের ক্ষেত্রে নৈতিকতা হচ্ছে একটি পরিবৃত্তীয় গুণাবলী। পরিবৃত্তীয় গুণাবলী এই কারণে কেননা প্রত্যেক মানুষের মধ্যে নৈতিকতা বিদ্যমান এবং সমভাবে বিদ্যমান বলেই জন রলস তার তত্ত্বে উল্লেখ করেন। একই সাথে জন রলস আরো কিছু বিষয়কে নিয়ে এসেছেন। তিনি বলেন নৈতিক ব্যক্তিত্ব এই গুণটি বলতে আমরা আসলে নৈতিক গুণাবলীকে শুধু বুঝি না, বা নৈতিক ব্যক্তিত্বকে তিনি নৈতিকতার সাথে সম্পর্কিত গুণাবলী হিসাবে উল্লেখ করেননি, বরঞ্চ একে তিনি বিপরীত দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার প্রয়াস পেয়েছেন। অর্থাৎ জন রলস বলতে চান নৈতিক ব্যক্তিত্ব গুণাবলীটি হচ্ছে নীতিবোধের সাথে সম্পর্কহীনতার বিপরীত পথ বা বিরুদ্ধ পথ। তাহলে এখানে কিন্তু নৈতিক ব্যক্তিত্বের যে গুণাবলীটা দেখা যাচ্ছে তাকে আমরা নৈতিকতার সাথে সম্পর্কিত না করে বিরুদ্ধভাবে দেখে আমরা বলছি যে নৈতিক ব্যক্তিত্ব হচ্ছে এমন যা নৈতিকতার সাথে সম্পর্কহীনতার বিরুদ্ধ একটি ধারণা। অর্থাৎ নৈতিক বোধ যার নেই সেই নৈতিক ব্যক্তিত্ব নয়। এই বিষয়টিকে তিনি প্রয়োগ করেন মানব জাতির উপরে এবং সেখানে তিনি দেখানোর চেষ্টা করেন যে প্রত্যেক মানুষের মধ্যে যেহেতু নৈতিক বোধটি রয়েছে, তাই পরিমণ্ডলীয় গুণ হিসাবে প্রত্যেক ব্যক্তি নৈতিক ব্যক্তিত্ব। তো এই যে নৈতিক ব্যক্তিত্বের বিষয়টি আমরা উল্লেখ করছি, নৈতিক ব্যক্তিত্বের বিষয়টিকে যদি আমরা সূক্ষ্মভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে কি দেখা যাচ্ছে? তাহলে দেখা যাচ্ছে নৈতিক ব্যক্তিত্ব হচ্ছে এমন একটি বিষয় যাকে আমরা ব্যাখ্যা করতে পারি একটি উদাহরণের মাধ্যমে। ধরা যাক একজন ব্যক্তি অপর একজন ব্যক্তির সাথে একটি চুক্তিতে এলো। নৈতিক গুণাবলীকে বা নৈতিক যে বোধটি রয়েছে, নৈতিক ব্যক্তির যে বোধটি রয়েছে, অন্তর্গত যে বোধটি রয়েছে, একে জন রলস একটি চুক্তির মাধ্যমে ব্যক্ত করার প্রয়াস পেয়েছেন। জন রলসের মতে নৈতিকতা এক ধরনের চুক্তির মতো, যেমন ক এবং ক্ষয়ের মধ্যে চুক্তিটি এমন হবে, নৈতিকতার চুক্তিটি এমন, যদি ক খকে আঘাত করে তাহলে খর বক্তব্য হবে তুমি আমাকে আঘাত করেছো কিন্তু আমি তোমাকে আঘাত করব না। এই যে ক্ষয়ের বোধটি, এটি নৈতিক বোধ, এবং এই বোধটি যখন সবার মধ্যে সমানভাবে থাকবে তখন কিন্তু সবারই আঘাত মুক্ত থাকার একটি অবস্থা তৈরি হবে এবং এটি সমতা সৃষ্টি করতে বাধ্য করবে। তাহলে কি দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, জন রলসের মতানুসারে নৈতিকতার ব্যাপারটি হচ্ছে একটি সার্বিক বিষয় যা
একটি পরিবৃত্তীয় গুণ হিসাবে সকলের মধ্যে অবস্থান করে এবং এই নৈতিকতার বিষয়টি একটি চুক্তির মতো বিষয়, যা একজন ব্যক্তি অপর একজন ব্যক্তির কাছে আশা করে, প্রত্যাশা করে। এবং এই নৈতিক বোধটি যদি সবার ক্ষেত্রে কার্যকর থাকে, তখনই কিন্তু সমতার নীতিটি বাস্তব একটি রূপ পেতে সমর্থ হয়। জন রলসের এই যে ধ্যান ধারণা, এই ধ্যান ধারণাকেও পিটার সিঙ্গার সমর্থন করেননি। পিটার সিঙ্গার এর তীব্র সমালোচনা করেছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম পিটার সিঙ্গার নৈতিক সমতার যে তাত্ত্বিক গুরু যারা রয়েছেন বা তত্ত্বগত বিশ্লেষণ যারা দিয়েছেন তাদের সমালোচনা করেছেন। একইভাবে পিটার সিঙ্গার কিন্তু জন রলসকেও সমালোচনা করেন। পিটার সিঙ্গারের ভাষ্য মতে জন রলস যে বিষয়টি উল্লেখ করার চেষ্টা করেছেন যে নৈতিক গুণাবলী একটি পরিবৃত্তীয় গুণাবলী, এই বিষয়টি আসলে যথাযথ নয়। কেননা নৈতিক গুণাবলী প্রত্যেকের মধ্যে পরিবৃত্তীয় বা সমান তালে কাজ করে না। আমরা কি বাস্তব প্রেক্ষাপটে একে দেখতে পাই যে প্রত্যেকে সমান নৈতিক বোধের অধিকারী? না, তা কিন্তু দেখতে পাই না। আর নৈতিক ব্যক্তিত্ব নৈতিকতার সাথে সম্পর্কহীনতার বিরুদ্ধ পদ এটি সবসময় নাও হতে পারে। নৈতিক ব্যক্তিত্ব কেবলমাত্র ইতিবাচক দিকটিকে আমাদের সামনে উপস্থাপন করে। নৈতিকতার সাথে সম্পর্কহীনতার যে বিষয়টি, সেটি কিন্তু নৈতিক ব্যক্তিত্ব সরাসরি আমাদের সামনে উপস্থাপন করছে না। তাহলে বিস্তৃত আলোচনায় দেখা যায় পিটার সিঙ্গার জন রলসকেও কিন্তু ছাড় দেননি, বরঞ্চ সমালোচনা করেছেন। এছাড়াও পিটার সিঙ্গার আরো একটি বিষয়ের উপরে জোর দিয়েছেন, সেটি হচ্ছে নৈতিক ব্যক্তিত্ব যেই ধারণাটি রয়েছে, সেই নৈতিক ব্যক্তিত্বের গুণাবলীটি সকল মানুষের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে না। অবশ্যই এক্ষেত্রে রলসও বলেছেন বুদ্ধি প্রতিবন্ধী বা শিশুদের ক্ষেত্রে নৈতিক ব্যক্তিত্বের বিষয়টি খুবই অপ্রাসঙ্গিক। রলসও একই সাথে বলেন শিশু এবং প্রতিবন্ধী বা বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তি নয়, বরঞ্চ আরো অনেকের মধ্যে, সম্পূর্ণ বোধ শক্তি সম্পন্ন মানুষের মধ্যেও নৈতিক বোধটি যে সমভাবে কার্যকর হবে তা কিন্তু নয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পিটার সিঙ্গার তার পূর্ববর্তী যে মতগুলো রয়েছে সমতা সংক্রান্ত, অর্থাৎ সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে তত্ত্বগত যে মত বা জন রলস প্রদত্ত যেই পরিবৃত্তীয় নৈতিক ব্যক্তিত্বের গুণাবলীর যে মতটি রয়েছে, যা জন রলস আলোচনা করেছেন তার থিওরি অফ জাস্টিস গ্রন্থে, তাকে সমালোচনা করেছেন। এরপরে পিটার সিঙ্গারের নিজস্ব যে মতটি রয়েছে, নিজস্ব যে দৃষ্টিভঙ্গি রয়েছে সমতার ক্ষেত্রে, সেটি তিনি তুলে ধরেন। আমরা এখানে পিটার সিঙ্গারের আলোচনায় দেখতে পাচ্ছি পিটার সিঙ্গার কিন্তু নৈতিক গুণাবলীগুলোকে কোনো পরিমণ্ডলীয় গুণাবলী হিসাবে দেখেননি, বা নৈতিকতার বোধটিকে তিনি কোনো চুক্তি হিসাবে আমাদের সামনে উপস্থাপন করেননি, বরঞ্চ তিনি একে একটি ব্যবহারিক বিষয় হিসাবে বা সমতার বিষয়টিকে একটি ব্যবহারিক নীতি হিসাবে আমাদের সামনে তুলে ধরেছেন। এখানে তিনি বিপরীত বৈষম্যকে সমর্থন করেছেন, স্বার্থের সমবিবেচনার নীতিকে সামনে তুলে ধরেছেন। অর্থাৎ আমরা যদি প্রত্যেকের স্বার্থকে সমান বিবেচনা দিতে পারি, সমান গুরুত্ব দিতে পারি, সেক্ষেত্রেই কিন্তু নৈতিক ব্যক্তিত্ব বা নীতি নৈতিকতার প্রয়োজনীয়তাটি অনেকাংশেই প্রচ্ছন্ন হয়ে পড়ে এবং আমাদের সামনে উঠে আসে এর মূল গুরুত্বটি। কোন বিষয়টি? যে আমরা প্রত্যেকের স্বার্থকে সমানভাবে বিবেচনা করব এবং স্বার্থের সমবিবেচনার ভিত্তিতে আমরা একটি সাম্য বা সমতা সম্পন্ন মানব প্রজাতি, মানব জাতি, মানব সমাজ গঠন করতে পারব। এক্ষেত্রে পিটার সিঙ্গারের বক্তব্যটি হচ্ছে এমন, ধরা যাক এক্স এবং ওয়াই দুজন ব্যক্তির দুটি স্বার্থ রয়েছে। এই স্বার্থে যে কমন গ্রাউন্ডটি রয়েছে, যে সাধারণ দিকটি রয়েছে, তাকে আমাদের বিবেচনা করতে হবে। এটি অনেকটি প্রান্তিক উপযোগ বিধি বা অর্থনীতির যে প্রান্তিক উপযোগ বিধি রয়েছে তার সাথে সম্পর্কিত আমরা বলতে পারি। আমরা প্রান্তিক উপযোগ বিধিতে কি দেখি? সর্বশেষ বা একদম ন্যূনতম যেই উপযোগটি আমরা গ্রহণ করতে পারি কোনো দ্রব্য থেকে, সেটি কিন্তু প্রকৃত উপযোগ বলে বিবেচ্য। এখানে পিটার সিঙ্গারের মতবাদটিও সেরকমই। তিনি বলার চেষ্টা করেছেন স্বার্থের সমবিবেচনার নীতিটি এমন একটি নীতি
যা ব্যক্তিতে সর্বশেষ যে ব্যক্তিতে সর্বশেষ যে অবস্থাটি রয়েছে সেক্ষেত্রে একটি সাম্যাবস্থা তৈরি করবে। একটি উদাহরণ দিয়ে আমরা বিষয়টি বোঝাতে পারি। এখন তো কোভিড-19 সময়। ধরা যাক কোভিড-19 আক্রান্ত হওয়ার এই যে একটি প্রাদুর্ভাব বা একটি দুঃসময় আমরা পার করছি, এই সময় কোনো একটি ঔষধ আবিষ্কার হলো যে ঔষধটি কার্যকর হতে পারে বা কার্যকর হয়েছে বলে প্রমাণিত। এই ওষুধটি দুজন কোভিড আক্রান্ত রোগী আমার সামনে উপস্থিত হলেন, যাদের একজন বেশি আক্রান্ত, আরেকজন অপেক্ষাকৃত ভালো রয়েছেন। তিনিও আক্রান্ত কিন্তু তার অবস্থা কম জটিল। তখন আমার হাতে যে ওষুধটি রয়েছে সেই ওষুধটি কি আমি দুইজনকে সমান ভাগে ভাগ করে দিলে তা সমতা বলা হবে? না, তাকে কিন্তু সমতা বলা হবে না। বরঞ্চ আমার এখানে লক্ষ্য করতে হবে যিনি বেশি জটিলতায় রয়েছেন তাকে আমি অধিক ডোজ দিয়ে, যিনি কম জটিলতায় রয়েছেন তাকে অপেক্ষাকৃত কম ডোজটি দেওয়ার মাধ্যমে এদের মধ্যে একটি সম অবস্থা তৈরি করার চেষ্টা করতে হবে। এটি হচ্ছে স্বার্থ সমবিবেচনা নীতি। হতে পারে এখানে দুজন ব্যক্তির ক্ষেত্রে আমি সমান আচরণ করলাম না, কিন্তু এদের যে ফলাফলটি পাওয়া যাচ্ছে, এদের দুইজনের যে ইমপ্রুভমেন্টের যে অবস্থা, উন্নয়নের যে অবস্থা, সেটি কিন্তু আমার এই বিপরীত বৈষম্যের কারণে আমি পেলাম। অর্থাৎ যিনি কম আক্রান্ত তাকে আমি অপেক্ষাকৃত সহজ ডোজটি দিলাম বা কম ডোজটি দিলাম, কিন্তু এ থেকে উদ্ধৃত যে ডোজটি রয়েছে তা আমি অপেক্ষাকৃত বেশি আক্রান্ত যে ব্যক্তি ছিলেন তার প্রতি প্রয়োগ করলাম। ফলাফলে দেখা গেল দুজনই সুস্থ হলো। এখানে যদি আমি সমানভাবে তাদেরকে দিতাম এই ডোজটি, তাদের অবস্থা বিবেচনা না করে সমানভাবে দিতাম, সেক্ষেত্রে হয়তো বা যিনি মরণাপন্ন রোগী ছিলেন তার অবস্থার কোনো পরিবর্তন সাধন হতো না, যা হয়তোবা বেশি ডোজ দেওয়ার কারণে তার কাছে আমরা লক্ষ্য করি। এই যে সমান আচরণ করা হলে তাদের কাছ থেকে ফলাফলটি সমান আসতো না, এটিকে স্বার্থের সমবিবেচনা নীতি সমর্থন করে না। বর্তমান স্বার্থের সমবিবেচনা নীতি ওই যে বললাম উপযোগ নীতির মতো ন্যূনতম সকলের স্বার্থকে সমানভাবে বিবেচনার একটি প্রচেষ্টা করে আসছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই স্বার্থের সমবিবেচনার নীতিটিকে দেখতে পাচ্ছি পিটার সিঙ্গার তার বিপরীত বৈষম্যের নীতির সাথে সম্পর্কিত করে আলোচনা করার চেষ্টা করেছেন, এবং পরবর্তী অধ্যায়গুলোতে তিনি কিন্তু এই স্বার্থের সমবিবেচনার নীতির উপরে ভিত্তি করেই প্রচেষ্টা করার চেষ্টা করেছেন নিজের যে মতবাদগুলি রয়েছে, বিশেষ করে লিঙ্গগত বৈষম্য, বর্ণ বৈষম্য, মানবেতর প্রাণীর সাথে যে আচরণ রয়েছে সেগুলোকে তিনি ব্যাপক বিস্তারে আলোচনা করার চেষ্টা করেছেন। এমনকি এই অধ্যায়টির, অর্থাৎ তার এই দ্বিতীয় অধ্যায়টি যেটি রয়েছে প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থের দ্বিতীয় অধ্যায়টি, এর শেষাংশেও তিনি কিন্তু স্বার্থের সমবিবেচনার এই নীতি বা বিপরীত বৈষম্যের এই নীতিকে প্রয়োগের মাধ্যমে আমাদের সামনে দেখাতে চেষ্টা করেছেন লিঙ্গগত বৈষম্য এই নীতির মাধ্যমে কিভাবে আমরা নিরসন করতে পারি সেটিকে। তো এই ছিল পিটার সিঙ্গারের আলোকে বা পিটার সিঙ্গারের দৃষ্টিভঙ্গিতে স্বার্থের সমবিবেচনা নীতির একটি ব্যাখ্যা। এর মাধ্যমে আমরা আমাদের দ্বিতীয় অধ্যায়ের আলোচনা শেষ করলাম। আগামী ক্লাসে আমরা আলোচনা করব রেসিজম অ্যান্ড স্পেসিজম, জাতিবাদ এবং প্রজাতিবাদ, যা পিটার সিঙ্গারের প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থের চতুর্থ যে অধ্যায়টি রয়েছে তার একটি বিশেষ আলোচনা, তৃতীয় যে অধ্যায়টি রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। আশা করছি আজকের ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে করেছো এবং আগামী ক্লাসটিতেও তোমরা তোমাদের পূর্ণ প্রস্তুতি নিয়ে ক্লাসটি করবে। তবে আজ এ পর্যন্তই থাক। তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। ধন্যবাদ তোমাদের সবাইকে। সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো এবং আগামী ক্লাসে আবারও তোমাদের আমন্ত্রণ রইল।